আচ্ছা দেখো, এই প্রশ্নটা হচ্ছে ঢাকা বোর্ড 2024-এর, মানে আমাদের সেকেন্ড পেপারের চ্যাপ্টার 9-এর, সরি, ফার্স্ট পেপারের চ্যাপ্টার 5-এর। মানে আমরা যে অধ্যায়টা এতদিন ধরে মানে থিওরিটিক্যাল ডিসকাশন গুলা পড়তেছিলাম, সমন্বয় গুলা দেখতেছিলাম, সেই অধ্যায়। তো আমরা যখনই কোনো সিকিউ দেখব, তখন আমরা চেষ্টা করব আগে প্রশ্নগুলা পড়ার। দেখো, প্রাপ্য হিসাবে নিট আদায়যোগ্য টাকার পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, প্রশ্ন পড়লে লাভটা কি? প্রশ্ন পড়লে লাভ হচ্ছে তুমি পুরা জিনিসটা একবার পড়ে, প্রশ্ন পড়ে আবার পুরা জিনিসটা পড়বা, এরকম হয় নর্মালি, তাই না? হ্যাঁ। তো এতে সময় ওয়েস্ট হবে। তো আমরা যাতে সময়টা সেভ করতে পারি, তাই আমরা আগে শুরুতে প্রশ্ন পড়বো। দেন যখন আমরা এই এন্ট্রি গুলা পড়বো, আমরা আমাদের মনে থাকার কথা বা মনে থাকবে যে আমাদের কোন রিকোয়ারমেন্টে কি কি অংশ আসবে। আচ্ছা, উক্ত বছরের বিশদায় বিবরণী প্রস্তুত করে প্রতিষ্ঠানটির পরিচালন মুনাফা বা ক্ষতি, পরিচালন নিট মুনাফা না, আর নিট মুনাফা 30,430 টাকা ধরে 31 ডিসেম্বর তারিখে প্রতিষ্ঠানটির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। আচ্ছা, তো এখন আমরা এই প্রশ্নগুলো পড়ার পর আমরা চলে যাব সমন্বয়তে। আর সমন্বয় খুঁজে খুঁজে দেখবো কোন এন্ট্রি গুলোর সাথে কাজ আছে, সেটা একটু এখান থেকে মার্ক করে ফেলবো। আচ্ছা, যেমন প্রথমটা, সমাপনী মজুত পণ্য 25,000 টাকায় মূল্যায়িত হয়েছে। এটা কোথায় কোথায় যায় বলো, যার বাজার মূল্য 20,000 টাকা? এটা কোথায় কোথায় যাবে? কত টাকা যাবে? কোনটা? এই যে, সমাপনী মজুত পণ্য 25,000 টাকায় মূল্যায়িত হয়েছে, যার বাজার মূল্য 20,000 টাকা। কোথায় যাবে, কত টাকা যাবে? সমাপনী মজুদ পণ্য এত টাকা মূল্যায়িত হয়েছে। আচ্ছা, কত টাকা যাবে সেটা বলো আগে, কোথায় যাবে পরে। এখানে তো হচ্ছে 25,000 টাকা হচ্ছে মূল্যায়িত হয়েছে। আর হচ্ছে বাজারে ছিল 20,000, তো 5,000 টাকার হচ্ছে আমরা না, সমাপনী মজুত পণ্যের সবসময় দুইটা মূল্য থাকলে ছোট ছোটটা নিয়ে কাজ করতে হবে। 5,000 টাকার কোনো কাজ নেই, পাঁচ 25,000-এর কোনো কাজ নেই, না। 20,000 টাকা নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, এই 20,000 টাকা কোথায় যাবে? এই 20,000 টাকা বিক্রিত পণ্যের ব্যয়ে বাদ যাবে, হ্যাঁ। আর হচ্ছে চলতি সম্পদে যাবে। আচ্ছা, উপভাড়া বকেয়া রয়েছে 3,000 টাকা, তার মানে এই যে আমাদের এইখানে দেখো উপভাড়া আছে, না। এই এন্ট্রি গুলোর মধ্যে নাই। নতুন। উপভাড়া নাই, ভাড়া আছে। ভাড়া হচ্ছে দেখো, ভাড়া হচ্ছে খরচ, কিন্তু উপভাড়া হচ্ছে আবার আয়। আয় বকেয়া থাকার কারণে আয়ের সাথে অ্যাড করব 2 নম্বরটা, আর বকেয়া আয় নামে চলতি সম্পদ হিসেবে দেখাবো। আচ্ছা, 3 নম্বর, বিক্রয়ের মধ্যে 5,000 টাকার আসবাবপত্র বিক্রয় অন্তর্ভুক্ত আছে, তার মানে বিক্রয় থেকে কি করব, বাদ দিব, আর আসবাবপত্রের সাথে যোগ করব। না, সরি, বিক্রয় থেকেও বাদ দিব, বিক্রয়। আসবাবপত্র থেকেও বাদ দিব, কারণ আসবাবপত্র তো সেল করে ফেলছে। হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখো 4 নম্বর, অনাদায়ী পাওনা 600 টাকা। অনাদায়ী পাওনা 600 টাকা মানে, অনাদায়ী পাওনা ছয়শো না। টাকা মানে এটা প্রাপ্য হিসাব থেকে বাদ যাবে। আর এটা কোন অনাদায়ী পাওনা? নতুন না হ্যাঁ। পুরাতন? পুরাতন। সরি, নতুন। এই, হ্যাঁ, পুরাতনটা থাকে রেওয়া মিলে, নতুনটা থাকে হ্যাঁ। সমন্বয়তে। আর প্রাপ্য হিসাবের উপর 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করতে হবে। এটাও প্রাপ্য হিসাব থেকে হ্যাঁ। বাদ দিতে হবে। আর এটা হচ্ছে কি আমাদের নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। দিদি। আচ্ছা, আর আসবাবপত্রের উপর 10% অবচয় ধার্য করতে হবে। তার মানে এই যে এই আসবাবপত্র যেটা আছে সেটার সাথে কাজ করতে হবে আসবাবপত্র মাইনাস পুঞ্জীভূত অবচয়। আর এই 10% ধরে যে অবচয়টা আসবে সেটা আমার পরিচালন ব্যয় দেখাবে। এখন দেখো, প্রাপ্য হিসাবে নিট আদায়যোগ্য টাকার পরিমাণ নির্ণয় করো, কিভাবে করবে বলো, পারবা? কি? এই যে নাম্বার, প্রাপ্য হিসেবে না, আপনি বলেন। কেন মনে নাই আমরা যে করছিলাম, যে হ্যাঁ, আমরা, পারবো কিন্তু আচ্ছা, প্রাপ্য হিসাবে নিট আদায়যোগ্য, এখানে জাস্ট দুইটা এন্ট্রি আছে, নতুন অনাদায়ী পাওনা আর নতুন অনাদায়ী আর পাওনা সঞ্চিতি। সবসময় মনে রাখবা যে প্রাপ্য হিসাব থেকে সবসময় শুধু এই ম্যাথ, নতুন অনাদায়ী পাওনা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বাদ দিলে আমার নিট আদায়যোগ্য
দেনাদার বা প্রাপ্য হিসাবের পরিমাণ পাওয়া যায়। এই যে দেখো, প্রাপ্য হিসাব 30,000 টাকা, এর থেকে নতুন অনাদায় পাওনা 600, আর নতুন অনাদায় পাওনা সঞ্চিতি ধার্য করছে এই যে 5%, না না কয় পার্সেন্ট? হুম। 5%। এই 29,400 টাকার উপরে 5% ধরছে। তারপর এটাও বাদ দিবে, বাদ দিলে এই যে 27,930 টাকা হচ্ছে আমার নিট আদায়যোগ্য দেনা দার। আচ্ছা, এখন 2 নম্বর প্রশ্ন, যে উক্ত বছরে বিশদ আয় বিবরণী প্রস্তুত করে পরিচালন মুনাফা বা ক্ষতি নির্ণয় করতে, এর জন্য আগে আমার মোট মুনাফাটা বের করতে হবে। মোট মুনাফা থেকে যদি আমি পরিচালন ব্যয় বাদ দিই, তাইলেই হচ্ছে আমি পরিচালন মুনাফা পাবো। এখন মোট মুনাফা কিভাবে পাবো? শুরুতে আমি নিট বিক্রয় বের করবো। শুরুতে কি বের করবো? হ্যাঁ। নিট নিট বিক্রয়। বিক্রয়। এই যে এখানে একটা টাকা আছে দেখো, 1,54,000। এটা থেকে আমাদের একটা সমন্বয় ছিল যেটা বিক্রয় থেকে মাইনাস হয়। এই যে বিক্রয়ের মধ্যে 5,000 টাকার আসবাবপত্র বিক্রয় অন্তর্ভুক্ত আছে, বিক্রয় মাইনাস আসবাবপত্র বিক্রয়। এটা যদি করি, এই যে দেখো, বিক্রয় মাইনাস আসবাবপত্র বিক্রয়, এটা যদি করি, তাহলে আমরা নিট বিক্রয় পেয়ে গেলাম। এই যে 1,49,000, এখানে এখানে লিখে দিবা যে এটা নিট বিক্রয়। এটা আমার নিট বিক্রয়। এরপরে বাদ দিতে হবে বিক্রিত পণ্যের ব্যয়। তো বিক্রিত পণ্যের ব্যয়ের জন্য আমার কি করতে হবে? শুরুতেই প্রারম্ভিক মজুত পণ্য আনতে হবে, এই যে 43,000। এর সাথে আমার যোগ করতে হবে কি? নিট ক্রয়। এখন নিট ক্রয়ের মধ্যে কোনো ঝামেলা নাই, ক্রয়ের সাথে আমি কোনো সমন্বয় দেখিনি এইখানে। এই যে এখানকার যে ক্রয়টা আছে, এটা এই 70,000 তুমি সরাসরি বসাই দাও। দেখো, প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয়, আর লাস্টে কি করবা? সরি, এটা উপরে আছে। এরপর হচ্ছে আমাদের নিট ক্রয় করতে হবে না, মানে কোনো কাজ করতে হবে না, ক্রয়টাকে আমরা নিট ক্রয় হিসেবে ট্রিট করতে পারবো। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ আনতে হয়। ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক হুম। খরচ কোনগুলো? ওই যে পরিবহন, আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ। পরিবহন বলতে ক্রয় পরিবহন, এখানে শুধু পরিবহন লেখা আছে, এটাকে আমরা ক্রয় পরিবহন হিসেবে ট্রিট করবো। আর যদি বিক্রয় পরিবহন বলা থাকতো, তাইলে এটা কিন্তু আবার বিক্রিত পণ্যের ব্যয় আসতো না, এটা পরিচালন ব্যয় যেত। এই যে এই আইটেম গুলা যোগ করে লাস্টে আমাদের সমাপনী মজুত পণ্য বাদ দিব 20,000 টাকা, তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাবো। এই যে দেখো, যদি অ্যান্সারে তাকাও, আহ প্রারম্ভিক মজুদ ক্রয়, এর সাথে যোগ করব হচ্ছে পরিবহন, তারপর বাদ দিব সমাপনী মজুদ, তাহলে আমার 95,000 টাকাই হচ্ছে কি? বিকৃত পণ্যের ব্যয়। এখন ওই যে নিট বিক্রয় পাইছিলাম আমার 1,49,000, এখান থেকে যদি আমি 95,000 টাকা বাদ দেই, এই 54,000 টাকাই হচ্ছে কি আমার মোট মুনাফা। আর এখান থেকে আমাদের বাদ দিতে হবে পরিচালন মুনাফায় যাওয়ার জন্য পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় কি কি আসবে? পরিচালন ব্যয়, এই যে আমার এখানকার বেতন আসবে, 5,000 টাকা। তারপর কি আসবে? এই যে ভাড়া আসবে 12,000 টাকা। এগুলা যেহেতু ডেবিট সাইডে আছে, তাহলে এগুলো আইডেন্টিফাই করা ইজি, যেটা খরচ নাকি আয়। বেতন, ভাড়া, আর এই যে কর ও অভিকর আসবে 2,000। আমরা যদি এগুলা বাদ দেই, এই যে দেখো, বেতন, ভাড়া, কর ও অভিকর। তারপর সমন্বয়ের এন্ট্রি গুলো একটু খেয়াল করে যদি দেখো, এই যে নতুন অনাদায় পাওনা আসবে 600, নতুন অনাদায় পাওনা সঞ্চিতি যোগ করবো ওই যে 1,470 টাকা, আর এই আসবাবপত্রের উপর অবচয় ধরবো 10%। এই যে আসবাবপত্র 60,000 টাকার উপর যদি আমি 10% ধরি, আমার সরি, 60,000 উপরে ধরছে আসবাবপত্র কোথায়? আচ্ছা, এই যে দেখো, 60,000 টাকা। আচ্ছা, 60,000 টাকার উপর আমি 10% ধরলে 6,000 টাকা পাবো। ওরা কি ভুল করছে? আচ্ছা, ওরা ভুল করছে এখানে। আসবাবপত্রের অবচয় 60,000 উপর 10%, 6,000 টাকা হবে। হ্যাঁ, ওরা ভুল করছে এইখানে। আচ্ছা, ওকে। এই হচ্ছে মানে এখন আমি হচ্ছে এই আমার যে মোট মুনাফাটা আছে এখান থেকে সবগুলা ব্যয় যোগ করব, তাহলে আসে 26,570 টাকা। এটা থেকে এটা বাদ দিলে আমার হচ্ছে পরিচালন মুনাফা বের হয়ে যাচ্ছে 27,400। এখন আমার আর নিট মুনাফা করতে হবে না। ওরা বলছে নিট মুনাফা এত টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। তার মানে আমার নিট মুনাফার ব্যালেন্সই 30,430 টাকা। এখন আর্থিক অবস্থার বিবরণীতে কি কি আসবে? সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। আর ফার্স্ট পেপারে আমরা চলতি থেকে সাজানো শুরু করবো, চলতি থেকে হাইয়ের দিকে যাব। আচ্ছা, তো আমরা যদি খেয়াল করি এখানে চলতি সম্পদ কোনটা আছে, উপর থেকে যদি আসো, এটা না, এটাও না, এটা উত্তোলন মূলধন, এটা মালিকানা সত্ত্বে যাবে। আসবাবপত্র স্থায়ী সম্পদ, এটা হচ্ছে ফিক্সড অ্যাসেট। হ্যাঁ, এটা চলতিতে আসবে না। পরে বেতন না, পরিবহন না, প্রদেয় না, এই প্রাপ্য আসবে 30,000 টাকা আমার চলতি সম্পদ। আর এখান থেকে বাদ দিতে হবে এই যে অনাদায়ী পাওনা
আর অনাদায়ী পাওনা সঞ্চিত। দেখো, এই দেখো, প্রাপ্য হিসাব, নিট প্রাপ্য হিসাব। আচ্ছা, নিট প্রাপ্য হিসাব কারণ আমরা অলরেডি কতে করে আসছি যে নিট প্রাপ্য হিসাব হ্যাঁ। কত, তাই নতুন করে আর দেয় নাই, ক হতে প্রাপ্ত লিখে দিছে। এরপরে আমরা আনবো কি, এই যে আমাদের এখানকার যে সমাপনী মজুত পণ্য আছে সেইটা, সেটা নিয়ে আসে। আর এই যে বকেয়া আয় আছে যে 5,000 টাকা, 3,000 টাকা, সেটা হচ্ছে আমাদের কি, চলতি সম্পদ। এরপর আমরা সাজাবো স্থায়ী সম্পদ গুলো। এখন স্থায়ী সম্পদের মধ্যে কি আছে, আমি তো জাস্ট একটা জিনিসই দিচ্ছি। আসবাবপত্র। এই আসবাবপত্র 60,000 টাকা, এখান থেকে বাদ দিতে হবে। ও আচ্ছা, আসবাবপত্র সরি, হ্যাঁ, আসবাবপত্র বিক্রয় বাদ দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এরপরে 10% ধরলে তোমার 5,500 টাকা আসছে। যেখানে যে 6,000 বলছি আমি, না, এখানে ওই যে সমন্বয়ের একটা কাজ আছে, এটা আমি ভুলে গেছি। হ্যাঁ, আসবাবপত্র থেকে আসবাবপত্র বিক্রয় বাদ দিয়ে তার উপর 10% ধরলে আমার 5,500 টাকা আসে। সেটা বাদ দিলেই হচ্ছে আমার মানে স্থায়ী সম্পদের পরিমাণ বের হয়ে যায়। এটার সাথে এখন এই যে চলতি সম্পদ যোগ করে দিব, তাহলে আমাদের সম্পদ পাত শেষ। এখন আমাদের লাগবে দায় ও মালিকানা সত্ত্ব। তো দায় ও মালিকানা সত্ত্বের শুরুতে আমরা বসাবো মালিকানা মূলধন। সত্ত্ব। আচ্ছা, হ্যাঁ। তো মালিকানা সত্ত্ব বের করার জন্য আমাদের প্রথমে বসাইতে হবে কি, মূলধন। তো এই যে এখানকার যে মূলধন আছে, দেখো উত্তোলন ও মূলধন একসাথে, এই 81,400 টাকা হচ্ছে আমার মূলধন। এর সাথে যোগ করব কি, অতিরিক্ত মূলধন ঋণ। যদি থাকে। তারপর মূলধনের সুদ বাদ দিব, উত্তোলন, উত্তোলনের সুদ, হ্যাঁ, যোগ করব নিট মুনাফা আর হচ্ছে সাধারণ সঞ্চয়। তো এখানে তেমন কিছু নাই, মূলধন আছে হ্যাঁ। 81,400 টাকা, এটার সাথে যোগ করবো এই যে নিট মুনাফা ধরে রাখতে বলছে যেটা 30,430 টাকা, আর বাদ দিব এই যে এখানকার উত্তোলন 60,000 টাকা। চলুন। দেখো, এই যে মূলধন প্লাস নিট মুনাফা আর হচ্ছে উত্তোলন। আর চলতি দায় এখানে জাস্ট একটা জিনিসে শুধু আছে, হবে। খেয়াল করে দেখো, প্রদেয় হিসাব 30,000 টাকা। বুঝে গেছে ম্যাম? জি। আচ্ছা, আজকে এতটুকুই।